সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকেই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, দেখতে দেখতেই প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শরীর ও মনের আজকে ২৫৩তম পর্বে আমরা এসে পৌঁছেছি। আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে, আর তা হচ্ছে থাইরয়েড রোগ, এর লক্ষণ এবং রোগ নির্ণয় এবং চিকিৎসা। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোক্রাইনোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। আমাদের প্রিয়ভাজন ব্যক্তিত্ব ডাক্তার মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশন স্টুডিওতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আপনাকেও স্বাগত। দর্শক, অনুষ্ঠানটি একযোগে প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারেন আপনাদের মনে জমে থাকা কোনো প্রশ্ন নিয়ে। দর্শক, স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি ফোন করে আপনারা আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় যুক্ত হচ্ছি আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মাহমুদ হাসান। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই থাইরয়েড রোগ নিয়ে। তো শুরুতেই আমরা থাইরয়েড শব্দ বা থাইরয়েড জিনিসটার সাথে আমাদের দর্শকেরা আশা করি শব্দটির সঙ্গে পরিচয়, কিন্তু এর ভিতরের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আমাদের দর্শকদের, সাধারণ মানুষের জানা খুবই জরুরি। আজকে আমরা সেই বিষয়গুলোই আপনার কাছ থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ। আমাদেরকে শুরুতে আপনি একটু পরিচয় করিয়ে দিবেন যে থাইরয়েড, আমরা জানি এটি একটি গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কি, এটি কোথায় থাকে এবং এর স্বাভাবিক কাজগুলো কি কি? খুব ধন্যবাদ, খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন। থাইরয়েড গ্রন্থি আসলে একটি হরমোন গ্ল্যান্ড বা হরমোন গ্রন্থি, যেটা আমাদের গলার সামনের দিকে শ্বাসনালীর দুই পাশে প্রজাপতির মতো দেখতে একটি গ্রন্থি। খুব ছোট্ট দেখতে গ্রন্থি হলো, এটার ভূমিকা কিন্তু শরীরে ব্যাপক। এটা আমাদের শরীরের বিপাক ক্রিয়া বা মেটাবলিজম যেটাকে আমরা বলি, সেটাকে নিয়ন্ত্রণ করে, শক্তি উৎপাদন করে, আমাদের সকল ধরনের বুদ্ধিভিত্তিক বিকাশ, হাড় এবং হাড়ের বিকাশ, লম্বা হওয়া, তারপর প্রজনন, স্বাস্থ্য, মাসিক ইত্যাদি নানাবিধ বিষয়ে থাইরয়েড গ্ল্যান্ড মানে সক্রিয়ভাবে কাজ করে। অনেক ধন্যবাদ। তার মানে আসলে আমাদের প্রাত্যহিক জীবনের সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবনের জন্য থাইরয়েডের গুরুত্ব অপরিসীম। অবশ্যই। তো আমরা জানি যে থাইরয়েডও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আপনি আমাদেরকে একটু জানাবেন যে থাইরয়েড গ্রন্থিজনিত প্রধান রোগগুলো কি কি হয়ে থাকে? হ্যাঁ, আপনি জেনে অবাক হবেন যে বর্তমানে প্রায় বাংলাদেশে আমরা বলি যে হরমোনজনিত রোগগুলির মধ্যে অন্যতম যেমন ডায়াবেটিস একটা, দ্বিতীয় হলো অনেকেরই ধারণা ডায়াবেটিসের সংখ্যাই মনে হয় বেশি, থাইরয়েডের সংখ্যা কম। কিন্তু আশ্চর্য হবেন যে বাংলাদেশে 1,30,00,000 ডায়াবেটিক রোগী থাকলেও থাইরয়েডজনিত রোগে ভুগছে প্রায় 5 কোটি মানুষ। সুতরাং থাইরয়েড গ্রন্থির এই রোগের ব্যাপকতা এবং বিশালতা অত্যন্ত বেশি। থাইরয়েডের রোগগুলিকে আমরা মোটা দাগে 3 থেকে 4টা ভাগে ভাগ করতে পারি। যেমন হাইপোথাইরয়েডিজম, যেখানে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম তৈরি হয়, এবং এটাই সবচেয়ে কমন। সাধারণত থাইরয়েড গ্রন্থি যতগুলি রোগ হয় তার 90 থেকে 95% রোগী আসলে হাইপোথাইরয়েডিজমে ভুগে থাকে। তাছাড়া হাইপার থাইরয়েডিজম, বা যেখানে থাইরয়েড গ্রন্থিতে বেশি পরিমাণ হরমোন তৈরি হয়ে জটিলতা সৃষ্টি করে। এছাড়া থাইরয়েড নোডিউল বা কিছু থাইরয়েডাইটিস জনিত কিছু রোগ আছে। আর তারপরে লাস্ট যেটা খুব অল্প পরিমাণে হয় সেটা হলো থাইরয়েড ক্যান্সার হতে পারে। মোটা দাগে আমরা এই 4টা ভাগে থাইরয়েডের ইয়েকে ভাগ করতে পারি। জি, অনেক ধন্যবাদ। আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে আপনি দিয়েছেন যে থাইরয়েডের বিভিন্ন ধরনের রোগে, থাইরয়েড বেশি বা কম সহ আরও অন্যান্য রোগগুলোতে প্রায় 5 কোটির মতো মানুষ, যেটা ডায়াবেটিসের থেকেও প্রায় 3 গুণ অনেকেই আক্রান্ত। আচ্ছা, এটা খুব বেশি আলোচিত, তুলনামূলকভাবে কম হওয়ার কারণ কি এটাই যে থাইরয়েডের কিছু লক্ষণ বা কিছু বিষয় যেগুলো হয় মানুষেরা বুঝতে পারে না বা দেরিতে বুঝতে পারে অথবা ইগনোর করে যায়, এটা কি কারণ? এক্স্যাক্টলি। যেমন ডায়াবেটিসের সচেতনতাটা বাংলাদেশে অনেক আগে শুরু হলো। থাইরয়েডের সচেতনতাটা এই বিষয়ে সচেতনমূলক প্রোগ্রাম, মানুষকে সচেতন করা, এটার অ্যাভেলেবল টেস্ট
এগুলি যেমন আপনি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল গেলেও ডায়াবেটিস কিন্তু পরীক্ষা করে ফেলতে পারবেন, কিন্তু আপনি সব জায়গায় কিন্তু থাইরয়েডের পরীক্ষা করতে পারবেন না। বা ডায়াবেটিসের প্রচারণা সচেতনতার কারণে অনেকেই ডায়াবেটিসের কমন লক্ষণগুলি সম্বন্ধে জানে, কিন্তু থাইরয়েডের ওই লক্ষণগুলি সম্বন্ধে অনেক ক্ষেত্রেই জানে না। এই দুইটা বিষয়, যে টেস্ট করার অপ্রতুলতা এবং মানুষের সচেতনতার অভাব, দুইটা বিষয়ই আসলে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের এই আনডায়াগনোসড হওয়ার, দেখা গেছে এই 5 কোটি লোকের এমন আছে অর্ধেকের বেশি লোক আসলে জানেই না তারা থাইরয়েডজনিত সমস্যা ভুগছে। কোনো পরীক্ষা করতে গেলে, অন্য কোনো সমস্যা করতে গিয়ে তখন পরীক্ষা করে দেখা যাচ্ছে সে থাইরয়েডজনিত, এবং এই মানে নির্ণয়ের হার দিনকে দিন বেড়েই চলছে। জি, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে খুবই চমকপ্রদ কিছু তথ্য দিলেন থাইরয়েড হরমোন নিয়ে বা থাইরয়েড গ্রন্থি নিয়ে। আপনি এটা বলেছেন যে থাইরয়েডের মধ্যে হাইপোথাইরয়েডিজমের রোগীর সংখ্যা বেশি। আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাইবো যে যেহেতু মানুষের অনেকে বুঝতে পারে না, তাদেরকে যদি আমরা জানাতে পারি এর লক্ষণগুলো কী কী, তাহলে হয়তো তারা একটু ধারণা করতে পারবেন। আপনি আমাদেরকে জানাবেন যে থাইরয়েড হরমোন বা গ্রন্থির নিঃসরণ কমে যাওয়া জনিত হাইপোথাইরয়েডিজম যদি কারো হয়, তার কী কী লক্ষণ প্রকাশ পায়? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন করেছেন, এটা খুবই জরুরি। কারণ হাইপোথাইরয়েডিজমের লক্ষণ, হাইপোথাইরয়েডিজমের রোগী যেহেতু সবচেয়ে বেশি, এটার লক্ষণটা সবার জানা থাকা জরুরি, এবং এই ধরনের লক্ষণ দেখা দিলে যাতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে পারে। হাইপোথাইরয়েডিজমে সাধারণত যেই কমন সমস্যাগুলি নিয়ে রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটা হলো যেমন অকারণে ওজন বেড়ে যাওয়া। দেখা গেল যে খুব বেশি খাওয়া হচ্ছে না বা স্বাভাবিকভাবে চলছে, কিন্তু হঠাৎ ওজন বেড়ে গেল। সারাদিনই একটা দুর্বলতা বা ক্লান্তি ভাব। তারপরে চুল, হঠাৎ করে দেখা গেল যে চুল পড়া, অনেকেরই চুল পড়া শুরু হতে পারে। তারপর দেখা গেল যে সকল কাজে কর্মে যে উৎসাহ সেটা মানে কমে যেতে পারে। অস্বাভাবিক একটু ঘুম ঘুম ভাব হতে পারে। ঠান্ডা সহ্য করা একটু কষ্ট হয়ে যায়, ঠান্ডা সহ্য করা না পারা, এবং ছোটোখাটো জিনিস ভুলে যাওয়া। এটা অনেকেই কিন্তু ইগনোর করি, আমরা মনে করি আচ্ছা বয়স হয়েছে, ছোট ছোট জিনিস মনে থাকছে না, কিন্তু এটাও হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। এবং বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে মাসিকের জটিলতা বা যদি সন্তান ধারণে অক্ষমতা থাকে, এটাও একটা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। আসলে অনেকগুলো বিষয়, এবং যেগুলো সহজে মানুষেরা যদি একটু সচেতন হন, তাহলে কিন্তু সহজেই বের করে ফেলতে পারেন যে এই লক্ষণগুলোর মধ্যে তিনি পড়ছেন কিনা। আমরা হাইপোথাইরয়েডিজমের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনার কাছ থেকে জানতে পারলাম। এই লক্ষণগুলো হয়তো বা অনেকেরই আছে, যারা আমাদের দর্শকেরা শুনছেন বা যারা শুনবেন এই ভিডিও, যারা দেখবেন, অনেকেরই আছে। আমাদের স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের কিছু সচেতনতার ঘাটতি, আর্থসামাজিক অবস্থা মিলে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হতে চান না। তো এই লক্ষণগুলো থাকলে পরে কখন একজন রোগীর চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি হয়ে পড়ে? হ্যাঁ, এটা ভালো বলেছেন। যে যদি দেখা যায় যে আসলে এরকম অপ্রয়োজনে ওজন বাড়ছে, তারপরে দেখা গেল যে তার কর্মক্ষমতা কমে যাচ্ছে, তার মানে বিষণ্ণতা কাজ করছে, চুল পড়ে যাচ্ছে, তারপর মাসিক অনিয়মিত হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে, বা অনেক দিন যাবত অন্য কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু বিয়ের পর দেখা যাচ্ছে সন্তান ধারণে সমস্যা হচ্ছে, এই সমস্ত জিনিসগুলি মানে এই 4-5টা প্রধান লক্ষণ থাকলেই আসলে অবশ্যই থাইরয়েড গ্রন্থির সমস্যা আছে কিনা হ্যাঁ নিশ্চিত হয়ে নিতে হবে। আপনি আরেকটি কথা বলেছেন যে সাথে সাথে থাইরয়েড হরমোনের কার্যকর্ম বেশি হওয়ার কারণে বা হরমোন বেশি নিঃসরণের কারণে যেটা হয় হাইপার থাইরয়েডিজম। তো হাইপো এবং হাইপার থাইরয়েডিজমের মধ্যে লক্ষণগত বিশেষ পার্থক্যগুলো কি? হ্যাঁ, পার্থক্য রয়েছে, বলতে গেলে সম্পূর্ণ উল্টো। যদি আমরা রিলেশন বলি, হাইপোথাইরয়েডিজমে যেমন দেখা গেল যে ওজন বেড়ে যায়, হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ওজন হঠাৎ করে ওজন কমে যাওয়া হতে পারে। যে দেখা গেল যে কোনো ডায়েট হয়তো ঠিক আছে, কোনো ডায়েট করছে না বা খুব বেশি ক্রনিক এক্সারসাইজ করছে না, আদার কোনো ওয়েট লস কমার কোনো কারণ নাই, কিন্তু মানে দিনকে দিন ওজন কমিয়ে চলছে। তাছাড়া দেখা যায় যে হাত পা কাঁপা, বুক ধরফর করা, অস্থির লাগা, রাতে ঘুম কম হওয়া, ঘন ঘন বারে বারে বাথরুম হওয়া, এই সমস্ত লক্ষণ আসলে হাইপারথাইরয়েডিজমের লক্ষণ। অথবা গলায় কিছু কিছু ক্ষেত্রে গলা হঠাৎ করে ফুলে যাওয়া হতে পারে, গলা সামনে ফুলে যাওয়া, অথবা কারো কারো ক্ষেত্রে এমনকি চোখ সামনের দিকে বড় হয়ে সামনে বের হয়ে আসা, যেটাকে আমরা থাইরয়েড আই ডিজিজ বলি, যেটা হাইপারথাইরয়েডিজমে হতে থাকে। এই ধরনের লক্ষণ হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা দিতে পারে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। থাইরয়েড হরমোনে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে
বংশগত কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা নারী পুরুষ এটার মধ্য থেকে কারো একটু বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং আমাদের অনেকেরই জানা আছে যে আয়োডিনের একটা সম্পর্ক আছে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি আমাদের একটু হ্যাঁ, বলেন। খুব ভালো বলেছেন। আসলে অনেকেই আমাদের জানতে চায় যে হাইপোথাইরয়েডিজম, অনেক রোগী আমাদের কাছে আসে বলে যে হাইপোথাইরয়েডিজম হয়েছে আমার, এটার জন্য কি আমি মানে আমার বংশগতভাবে দায়ী কিনা, বা এটা কোনো খাবার খাওয়ার জন্য কি আমার হলো কিনা, বা স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট কারণ আছে কিনা। আসলে হাইপোথাইরয়েডিজমের সুনির্দিষ্ট একটা নির্দিষ্ট কারণ এটা মানে ঠিক করে বলা যাবে না। বেশ কিছু ফ্যাক্টর এটার ক্ষেত্রে কাজ করে, তার মধ্যে একটা হলো বংশগত বা জেনেটিক। অবশ্যই যে এই জন্য দেখে থাকবেন যাদের ফ্যামিলিতে হাইপোথাইরয়েডিজম বা আদার থাইরয়েড ডিসঅর্ডারের রোগী আছে, তাদের ফ্যামিলি মেম্বার অন্যদের ক্ষেত্রেও এই রোগ হওয়ার চান্স বেশি থাকে। সুতরাং বংশগত একটা ভূমিকা আছে। আর এর বাইরে আয়োডিনযুক্ত খাবার, যেটা আয়োডিনযুক্ত খাবার যদি কম খাওয়া হয়, আয়োডিনের যদি ঘাটতি হয়, প্রাত্যহিক দৈনন্দিন জীবনে আমাদের যতটুকু খাবার আয়োডিন দরকার সেটা যদি আমরা না খেতে পারি, তাহলে সেটার জন্য হাইপোথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড গ্ল্যান্ড, কারণ আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড যে হরমোন তৈরি করে, এই হরমোন তৈরির প্রধান কাঁচামাল হলো আয়োডিন। সুতরাং আয়োডিনের ঘাটতি হলে যেমন এটা হতে পারে, আবার কেউ যদি অতিরিক্ত পরিমাণে আয়োডিন খায় সেটাও কিন্তু সমস্যা করতে পারে। উল্টো হাইপোথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজের কিছু ঝুঁকি থেকে যায়, এটা একটা ফ্যাক্টর। জি। আর নারী পুরুষদের মধ্যে কি কোনো নারী বিশেষ পুরুষদের সম্পর্ক মধ্যে রয়েছে কিনা? এটা এক ধরনের বড় ধরনের পার্থক্য আছে। আমরা মানে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড জনিত সমস্যাগুলি নারীদের ক্ষেত্রে বেশি হয়, পুরুষদের থেকে প্রায় 10 গুণ বেশি সম্ভাবনা মানে নারীদের। এই জন্য আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফেও আমাদের হসপিটালগুলিতেও দেখি যে থাইরয়েড জনিত সমস্যায় প্রায় মানে 90% রোগী আসলে নারীদের থেকে আসে। এবং আমাদের জানি আমরা গ্রামাঞ্চলে নারীদের স্বাস্থ্য ব্যবস্থা বলতে গেলে এখনও অনেক ক্ষেত্রে পারিবারিকভাবে সামাজিকভাবে অবহেলিত। এটাও হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড জনিত রোগগুলি সঠিক চিকিৎসা বা সঠিক নির্ণয়ের আওতায় না আসার একটা কারণ আসলে। জি, আমরা এখনও অনেককে দেখতে পাই, কিন্তু আগের একটা সময় ছিল বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের একটা বৃহৎ জনগোষ্ঠীর মানুষের মাঝে গলার মধ্যে ফুলে যাওয়া, যেটাকে গলগণ্ড নামে পরিচিত সবাই জানে। তো সেটা সম্পর্কে যদি আপনি আমাদের একটু বলেন। হ্যাঁ, আগে এই জিনিসটা বাংলাদেশে আপনি জানেন যে খুব বেশি দিন হয়নি, একটা সময় কিন্তু বাংলাদেশে আয়োডিনযুক্ত লবণ ছিল না। তো যত আপনি পাহাড়ের দিকগুলি যাবেন, উত্তরের দিকে যাবেন, সেই দিকের মাটিতে তুলনামূলক আয়োডিন কম থাকে। সুতরাং ওই মাটিতে যে ফসলগুলি হয়, ওখানকার পানি, ওখানকার খাদ্য, ওখানে সব কিছুতেই আয়োডিনের পরিমাণ কিছুটা কম থাকে। তো এবং এই খাবারগুলিতে আয়োডিনের পরিমাণ কম থাকতো, প্লাস আমরা যে আয়োডিনের একটা অন্যতম সোর্স, যে আমরা খাবার লবণের সাথে আমরা যেটাকে পরে সরকারিভাবে আয়োডিন ফর্টিফিকেশন করা হয়, যে বাধ্যতামূলক করা হয় যে সকল প্যাকেট জাতীয় লবণে আয়োডিন যোগ করা হবে, তার আগ পর্যন্ত এটা মানে বেশ একটা প্রিভ্যালেন্ট ডিজিজ ছিল, যে যখন আপনার আয়োডিনের অভাবে মানে থাইরয়েডের গ্রন্থিগুলি সঠিকভাবে কাজ করতে পারবে না, তখন রিমেইনিং যে গ্রন্থিগুলি থাকে সেটা এটা বড় হওয়ার চেষ্টা করে, সাইজে বাড়ার চেষ্টা করে, হাইপারপ্লাসিয়া হয়, এই জন্য গলগণ্ড হয়। কিন্তু এটা বর্তমানে তো সারা দেশে আসলে আপনার আয়োডিনাইজড সল্ট ইউজ করে প্রায় মোস্ট অফ দেম, সুতরাং এটার প্রকোপ অনেকটা কমে এসেছে। এখন আয়োডিনের অভাবের থেকে অন্যান্য জেনেটিক, অটোইমিউনি ডিজিজ ইত্যাদি কারণগুলি এখন আসলে মোর প্রিভ্যালেন্ট বেশি হচ্ছে। অনেক ধন্যবাদ। থাইরয়েড জনিত কোনো সমস্যার কারণে যখন একজন রোগী চিকিৎসকের কাছে আসে, এইটা যে আসলেই থাইরয়েড জনিত সমস্যা, সেটা রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? চমৎকার বলেছেন। আমরা জানি যে আমাদের রুটিন ব্লাড টেস্টের মধ্যে এখন আমরা অ্যাডভোকেসি করি যে বাংলাদেশে যেমন একটা সময় ছিল ডায়াবেটিকও কিন্তু রুটিনলি পরীক্ষা করা হতো না। যাদের ডায়াবেটিসের লক্ষণ থাকতো তাদেরই শুধু ডায়াবেটিস পরীক্ষা করা হতো। কিন্তু আপনি জানেন যে শতকরা 80% ডায়াবেটিক রোগীর কিন্তু কোনো লক্ষণ থাকে না, যেই জন্য এই যে আমাদের একটা বড় অংশ আনডায়াগনোস থেকে যায়। থাইরয়েডের ক্ষেত্রে সিমিলার। তো এই জন্য ডায়াবেটিসটাকে যেমন রুটিন চেকআপের অংশ হিসেবে নিয়ে আসা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশগুলিতে এখন রুটিন হেলথ চেকআপের মধ্যেই থাইরয়েড টেস্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ শুরুর দিকে থাইরয়েডের অনেক ছোট ছোট সমস্যা তেমন বড় আকারে লক্ষণ হিসেবে দেখা নাও দিতে পারে, এবং যেহেতু নারীদের ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট বয়স যেমন 30 থেকে 35-এর পরে হাইপোথাইরয়েডিজমের প্রিভ্যালেন্স বেশি থাকে, সুতরাং 30 বা 35 পার হলে আপনার কোনো লক্ষণ না থাকলেও থাইরয়েডের টেস্ট করতে হবে। থাইরয়েডের ক্ষেত্রে আমরা সাধারণত থাইরয়েডজনিত সমস্যা আছে কিনা এটা ইনিশিয়াল ক্ষেত্রে দুইটা টেস্ট করার কথা বলি, একটা হলো TSH আর একটা হলো FT4।
সাধারণত অনেক ক্ষেত্রে কোথাও কোথাও সমস্যার কারণে শুধু টিএসএস করে। টিএসএস করলে থাইরয়েডের কারণগুলি শনাক্তকরণে অনেক সময় সঠিক চিত্রটা নাও পাওয়া যেতে পারে। এজন্য আমরা অ্যাডভাইস করি যে থাইরয়েডজনিত কোনো লক্ষণ দেখা দিলে বা পরিবারে কারো যদি থাইরয়েডের ইতিহাস থাকে অথবা যদি আপনার বয়স 35-এর উপরে হয়, তাহলে আপনি অন্তত জীবনে একবার হলেও FT4 এবং টিএসএস পরীক্ষা করুন। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের কাছে বিষয়গুলোকে সুন্দরভাবে আমাদের সাধারণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করবার জন্য। থাইরয়েড রোগ যদি কারো হয়ে থাকে, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই, এবং থাইরয়েড নিয়ে অনেকের একটা ভীতিও কাজ করে, এই রোগ হলো বুঝি জীবন শেষ, অথবা সারা জীবন বুঝি আমাকে ওষুধের সঙ্গে লেগে থাকতে হবে। আমরা থাইরয়েডের বিশেষ করে হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম, এটার চিকিৎসা পদ্ধতিগুলো কী কী রয়েছে সেগুলো সম্পর্কে যদি আমাদের আপনি একটু বলেন। হ্যাঁ, চমৎকার বলেছেন। আমাদের অনেক পেশেন্টে আমাদের কাছে জানতে চায় যে স্যার, থাইরয়েডের সমস্যা হয়েছে, আমাকে সারা জীবন ওষুধ খেতে হবে কিনা। এটা আপনার থাইরয়েডের কোন ডিজিজটা আপনার হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে। যেমন যদি হাইপোথাইরয়েডিজম হয়, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যদি সেটা অটোইমিউন ডিজিজের কারণে হয় অথবা দেখা গেল থাইরয়েড গ্রন্থির কোনো অপারেশনের কারণে হাইপোথাইরয়েডিজম হলো, তাহলে সেক্ষেত্রে আপনাকে সারা জীবন থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট নিতে হবে। আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে সাধারণত মুখের ওষুধের মাধ্যমেই সবচেয়ে প্রচলিত যে চিকিৎসা আমরা দিয়ে থাকি, সেটা 1 থেকে 1.5 বছর চিকিৎসা নেওয়া যায় এবং অধিকাংশ ক্ষেত্রে 1 থেকে 1.5 বছর চিকিৎসার পর 80% ক্ষেত্রে এটা ভালো হয়ে যায়। এর বাইরে কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে সার্জারি অথবা সুনির্দিষ্ট ক্ষেত্রে রেডিও আয়োডিন নামক একটা ক্যাপসুলের মাধ্যমে চিকিৎসা দিয়ে এই রোগটাকে ভালো করা যেতে পারে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধগুলো খেতে হয়, এই ওষুধগুলো খাওয়ার কি কোনো বিশেষ ক্ষণ রয়েছে কিনা বা বিশেষ কিছু নিয়ম রয়েছে কিনা? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের অনেক থাইরয়েড রোগী দেখা যায় যে এটা না জানার কারণে আপনার সঠিক নিয়মে থাইরয়েডের ওষুধটা খেতে পারছে না। থাইরয়েডের এটা একটা, আমরা যে আসলে থাইরয়েডের হরমোনটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করে লিভোথাইরক্সিন, সেটাই কিন্তু আমরা হাইপোথাইরয়েডিজমে আমাদের গ্ল্যান্ড সঠিকভাবে হরমোন তৈরি করতে পারে না, সেই হরমোনটাই কিন্তু আমরা ওষুধের মাধ্যমে আসলে দিয়ে থাকি। তো এই হরমোনটা খালি পেটে এটা শোষণ খুব ভালো হয়। সুতরাং অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকা পরে খালি পেটে যখন খাবে এটা ভালো শোষণ হবে। তো এটা আমাদের দেশে তো আমরা সাধারণত সকালের দিকে নাস্তা করি, রাতেই ঘুমটা হয়। তো সারা রাত ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফার্স্ট আওয়ারে থাইরয়েড ওষুধটা খালি পেটে খেতে হবে এবং এটা খাওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো পানি ছাড়া অন্য কোনো খাবার দাবার না খাওয়াটাই বেটার। তাহলে এটার শোষণ বাধাগ্রস্ত হতে পারে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই খালি পেটে আরও কিছু ওষুধ খেয়ে থাকে, দেখা গেল যে একসাথে থাইরয়েডের ওষুধের সাথে একসাথেই খাচ্ছে। থাইরয়েডের সাথে সুনির্দিষ্ট 3টা ওষুধের ইন্টারাকশন হয়, যেমন আমাদের যে গ্যাস্ট্রিকের ওষুধগুলি খাই, প্রোটন পাম্প ইনহিবিটর বিভিন্ন নামে পাওয়া যায়, অথবা ক্যালসিয়াম বা আয়রন জাতীয় যে ওষুধগুলি খাই, এই ওষুধগুলি থাইরয়েড যে লিভোথাইরক্সিন খাওয়ার 4 ঘন্টার মধ্যে না খাওয়াই উত্তম। তাতে দেখা যায় 30 থেকে 40% থাইরয়েডের যে ওষুধ সেটার শোষণ ক্ষমতা কমে যেতে পারে। আপনি হয়তো ওষুধ পুরোটা খাচ্ছেন কিন্তু পুরোটা কাজ করছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি, অনেক ধন্যবাদ। আমরা চমৎকার তথ্য আপনার কাছ থেকে পেলাম। আমাদের একটি বিরতি সময় হয়েছে, আমরা বিরতির পরে আবারও আলোচনার পরবর্তী অংশে ফিরে আসছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা থাইরয়েড হরমোন রোগ নির্ণয় এবং চিকিৎসা এ বিষয়ক। দর্শক, আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলছি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হচ্ছে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসা। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে পুরো সময় জুড়ে রয়েছেন আমাদের সকলের একান্ত প্রিয় ব্যক্তিত্ব, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সম্মানিত কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে আজকে থাইরয়েড রোগের বিভিন্ন ধরনগুলো নিয়ে খুবই চমৎকার পরামর্শ এবং তথ্য দিচ্ছেন। আপনি থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যে ওষুধ খাওয়ার নিয়মটা আপনি বলেছেন যে সকালেই খেতে হবে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে বা বিভিন্ন কোনো কারণে কেউ যদি ভুলে যায় ওষুধ সকালবেলা খেতে, তাহলে তিনি কি করবেন? খুবই ভালো বলেছেন। এটা হতেই পারে থাইরয়েডের যে আমরা লিভোথাইরক্সিন যে ওষুধটা খাই,
সর্বোত্তম সময় হলো আসলে সকালে খাওয়া। জি। তো আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি বা কিছু সুনির্দিষ্ট টিপস মেনে চলতে পারি। যেমন থাইরয়েডের ওষুধটা ঘুম থেকে ওঠার পরপরই আপনার সহজে চোখে পড়ে এমন একটা জায়গায়, যেমন আমাদের কোনো ড্রেসিং টেবিল বা বিছানার সাইড টেবিল, এমন একটা জায়গায় আপনি প্রকাশ্যে ওষুধটা রাখতে পারেন। জি। তাহলে মিস হওয়ার চান্সটা কম থাকে। যাতে যেহেতু ঘুম থেকে উঠেই সাথে সাথে এটা খাওয়ার অভ্যাস করলে, বা ছোট যারা ভুলে যায় তারা একটা ছোট প্ল্যাকার্ডে থাইরয়েড ওষুধ খেতে হবে এরকম একটা ছোট স্টিকার বা প্ল্যাকার্ড সামনে মানে আপনার মানে বেডের পাশে রাখতে পারে, যাতে সহজেই চোখে ঘুম থেকে উঠে যেখানে চোখ হ্যাঁ, পড়ে হ্যাঁ, এরকম যেখানে একটা চোখ পড়ে জায়গায় এমন একটা রাখবেন। জায়গায় রাখলে তাহলে সম্ভাবনাটা কমে যাবে। তারপরেও যদি ভুলে যান, যেই মুহূর্তে মনে পড়বে যে আমি থাইরয়েড ওষুধটা আমার খেতে ভুল হয়ে গেছে, সাথে সাথে ওই মুহূর্তে সেটা খালি পেট থাকুক ভরা পেট থাকুক, সাথে সাথে এটা খেয়ে ফেলবে। এটাই হলো মানে অনেকেই ভুল করে থাকে, মনে করে যে আজকে আমার থাইরয়েড ওষুধটা মিস হয়েছে, তাহলে কালকে সকালে একসাথে খাবো, বা আজকেরটা তাহলে তো খালি পেটে খেতে হয়, এই সময় আর মনে হয় এখন তো খেয়ে ফেলছি, এখন মনে হয় আর খাওয়া যাবে না। এই ভুলে অনেকে খাই না, কিন্তু এটা করা যাবে না। কারণ আপনি যদি ভরা পেটেও খান 50% হলেও তো সেটা অ্যাবজর্পশন হবে, কিছু না কিছু কাজ করবে। আর যদি টোটালি না খান তাহলে ওই দিনের পুরো ওষুধটাই তো আপনার কাজ করলো না। এই জন্য কোনো কারণে ভুলে গেলে যেই সময় মনে পড়বে সাথে সাথে খেয়ে ফেলুন। জি। থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের জন্য আপনি যে চিকিৎসার কথা বলছেন যে ওষুধ খেতে হয় নিয়মিত, এই ওষুধ আসলে তাকে কতদিন খেতে হবে? এটা কি সারা জীবন খেয়ে যেতে হবে কিনা? আচ্ছা, এটা ভালো বলেছেন। এটা হাইপোথাইরয়েডিজমের কিছু ক্ষেত্রে, যেমন যদি এটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হয় অথবা অটোইমিউনি কারণ, যেটা ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড সঠিকভাবে হরমোন তৈরি করতে পারে না, এবং অটোইমিউনি প্রসেস ইজ এ লাইফ লং প্রসেস, এই ধরনের ক্ষেত্রে এটাকে সারা জীবনই আসলে ওষুধ খেতে হবে। আসলে এটা আপনি হরমোন আপনার শরীরে কিছু কম তৈরি হচ্ছে, সেই হরমোনটুকু আপনি ওষুধের মাধ্যমে রিপ্লেসমেন্ট করছেন, এবং এটা এই হরমোন লেভেলটা স্বাভাবিক থাকলে গ্ল্যান্ডগুলি মানে পরবর্তীতে বড় হয়ে যাওয়া বা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাও কম হয়, এবং অন্যান্য যে মেটাবলিজম রিলেটেড যে প্রবলেম সেগুলি থেকেও আমরা বেঁচে থাকতে পারি। আর কিছু ক্ষেত্রে, যেমন থাইরয়েডাইটিস নামে একটা সমস্যা আছে যেখানে ভাইরাল ইনফ্লামেশন হয়, সেই ক্ষেত্রে কিছু হাইপোথাইরয়েড ফেজ থাকে, বা কোনো অ্যাকিউট ইলনেসের সময় অনেক সময় হতে পারে সাময়িক কারণে থাইরয়েড হরমোনের ঘাটতি দেখা দিতে পারে। সেইগুলি ক্ষেত্রে দেখা যায় মানে 3 থেকে 6 মাস পরে এমন হতে পারে থাইরয়েডের হরমোন আর ওষুধ নাও লাগতে পারে। তবে সেটা চিকিৎসকের পরামর্শ করে সঠিকটা জানতে হবে আসলে যে আপনার কোন টাইপের হাইপোথাইরয়েডিজম এবং এটা আপনার কতদিন ওষুধ খেতে হবে। অনেক ধন্যবাদ। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গলায় যে ছোট্ট গুটি উঠে বা নডিউল লক্ষ্য করা যায়। যারা একটু সচেতন তারা সঙ্গে সঙ্গেই এটার ব্যবস্থা নেন। অনেকেই আসে যে যেহেতু অনেক শুরুতে এটা ব্যথা থাকে না, অনেকেই এটাকে গুরুত্ব দেন না। তো এরকম যদি গলায় কারো কোনো নডিউল বা কোনো গুটি, যেটা না মানুষেরা যে নামে চিনে, এরকম যদি ফোলা জায়গা থাকে, তাহলে এই রোগীদের আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে কিনা, এবং তাদের আসলে কি করণীয়? আচ্ছা, এটা ভালো বলেছেন। এটা অনেকেরই থাইরয়েড নডিউল, যেমন শুরু দিকে কিছু পেশেন্ট আসলে গুরুত্বই দেয় না, আবার কিছু পেশেন্ট আছে এটা নিয়ে খুব মানে বেশি চিন্তিত বা উদ্বিগ্ন হয়ে পড়ে, যেটাও আসলে মানে ঠিক নয়। আপনি জেনে খুশি হবেন যে থাইরয়েড নডিউল বা যেই নডিউলগুলি হয় বা গ্রন্থির ফুলে যাওয়াটা, এটার শতকরা 90 থেকে 95 ভাগই বিনাইন, বা এটা আসলে তেমন কোনো ক্ষতির কারণ হয় না। কিন্তু 5 থেকে 10% ক্ষেত্রে এটা ম্যালিগনেন্সি বা অন্য ধরনের হতে পারে। সেই ক্ষেত্রে কিছু লক্ষণ আপনাকে খেয়াল রাখতে হবে। যদি গ্রন্থির সাইজ হঠাৎ করে অস্বাভাবিক বড় হওয়া শুরু করে, অথবা যদি দেখেন যে আপনার থাইরয়েড নডিউল ছিল কিন্তু আগে আপনার ওজন ভালো ছিল, হঠাৎ করে ওজন কমা শুরু হয়েছে, অথবা থাইরয়েড নডিউলের বাইরেও এখানে আমাদের এই যে ঘাড়ের এই জায়গাগুলিতে লিম্ফ নোড থাকে, শুধু যদি লিম্ফ নোড ফুলে যায়, অথবা গ্রন্থিটা হঠাৎ করে অস্বাভাবিক শক্ত হয়ে যাওয়া, এই ধরনের কোনো লক্ষণ হয়, অথবা দেখা গেল যে গলার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেল বা শ্বাসকষ্ট হলো, এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম নডিউল হয়, বা এমন কারো ক্ষেত্রে নডিউল হলো যার ক্ষেত্রে নেক রিজনে বা হেড নেক রিজনে কোনো রেডিয়েশন নেওয়ার হিস্ট্রি আছে, এই ধরনের ক্ষেত্রে, অথবা যাদের ফ্যামিলিতে থাইরয়েড গ্রন্থির ক্যান্সারের হিস্ট্রি আছে, এই সমস্ত ক্ষেত্রে নডিউলের ক্ষেত্রে আপনাকে মানে সাবধান হতে হবে, দ্রুত ডক্টরের পরামর্শ নিতে হবে। এই নডিউলগুলোর আসলে পরিণতি কি হতে পারে, কনসিকুয়েন্স কি হতে পারে, এবং এটা আসলে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? আচ্ছা, বিনাইন নডিউলের ক্ষেত্রে সাধারণত আপনার থাইরয়েড স্ট্যাটাসটাকে
ঠিক রাখলেই এর বাইরে আসলে কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। অনেক ক্ষেত্রেই বিনাইন নোডিউল এবং থাইরয়েড হরমোন স্বাভাবিক থাকে। কিছু সে সমস্ত ক্ষেত্রে আসলে রিঅ্যাসুরেন্সটাই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা মানে রেগুলার ফলো আপ করে দেখি যে থাইরয়েডের হরমোনজনিত কোনো কম বা বেশি হওয়া এই ধরনের কোনো লক্ষণ দেখা দিচ্ছে কিনা, অথবা আমরা বছরে এই সমস্ত ক্ষেত্রে যেগুলি বিনাইন নোডিউল থাকে 6 মাস রোগীর অবস্থা ভেদে 6 মাস বা 1 বছর পর পর আমরা একটু থাইরয়েড হরমোন চেক এবং নোডিউলের সাইজ পরীক্ষা করে দেখি। যদি এটা স্টেবল থাকে, ভালো থাকে, বেশিরভাগ ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। বাকি যেই লক্ষণগুলি বললাম, যেই লক্ষণগুলি হলে সেখানে ক্যান্সার বা ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে, এমন সব নোডিউলের ক্ষেত্রে আমরা সাধারণত অপারেশনের সিদ্ধান্ত দিই। কিন্তু যে কোনো ছোটোখাটো বিনাইন নোডিউল হলেই ক্যান্সারের ভয়ে অপারেশন করাটা একটা অনেক ক্ষেত্রে একটা অতিরঞ্জিত ব্যাপার হয়ে যাচ্ছে, ফ্যাশন হয়ে যাচ্ছে, বা ভুলক্রমে হয়ে যাচ্ছে। এই জিনিসটা কাম্য নয়, কারণ বিনাইন নোডিউলগুলিতে আসলে ম্যালিগন্যান্সি চান্স ইজ ভেরি ভেরি বিনাইন বলতে বোঝাচ্ছেন যে যেটা ক্যান্সারে ভালো, ক্যান্সারের কোনো সম্ভাবনা নাই আসলে। জি, তো সেটা তো নিশ্চিত করার প্রক্রিয়া আছে, সেটা নিশ্চিত করার প্রক্রিয়া আছে। এই জন্য অবশ্যই একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে, সেখানে হরমোন চেক আপ করতে হবে। আমরা গ্রন্থির যে নোডিউলগুলি আছে সেটা আলট্রাসোনোগ্রাম এবং আমরা সরাসরি পরীক্ষা করে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলি দেখলে আমরা বুঝতে পারি কোন নোডিউলগুলিতে ম্যালিগন্যান্সি চান্স থাকতে পারে, কোনটা না থাকতে পারে। সেইগুলি আমরা পর্যালোচনা করে আমরা সাধারণত ঠিক করে থাকি যে এটা স্কোরিং আছে, সেই স্কোরিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা ভালো, মানে নোডিউলটা কি ভালোর দিকে না খারাপের দিকে। যদি সেটা ক্যান্সার নিশ্চিত হয় তাহলে সেটার চিকিৎসা পদ্ধতি কি? হ্যাঁ, যদি ক্যান্সার মানে নিশ্চিত হওয়া যায় অথবা ক্যান্সারের ঝুঁকি আছে এমন হিস্টোলজিক্যাল টাইপ পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা অপারেশন করে ফেলে দিতে হবে। অপারেশন পরবর্তীতে আমরা সাধারণত যে থাইরয়েড ক্যান্সার আছে এর মধ্যে সবচেয়ে কমন ক্যান্সারটা হলো প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তো এই ক্ষেত্রে অপারেশনের পরে পুরো গ্ল্যান্ড ফেলে দিতে হবে এবং তারপরে রেডিও আয়োডিন থেরাপি নিতে হবে, যার মাধ্যমে ওইখানে থাইরয়েডের রিমেইনিং কোনো টিস্যু আশেপাশে থাকলে সেটাকে ডিস্ট্রাক্ট করা হয় এবং তার পরবর্তীতে লিভোথাইরক্সিন নামক ওষুধ আপনাকে লাইফ লং খেতে হবে এবং রেগুলার ফলো আপে থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ এটা মানে জেনে খুশি হবেন যে থাইরয়েড ক্যান্সারের এই প্যাপিলারি ক্যান্সার যদিও কমন এবং এটার ফেট সবচেয়ে ভালো। যতগুলি ক্যান্সার আমাদের বডিতে হয়ে থাকে তার মধ্যে যাদের চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার প্রবণতা থাকে তার মধ্যে একদম টপ মোস্ট হলো প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা বা থাইরয়েডের ক্যান্সার, যেটা 90 থেকে 99% ক্ষেত্রে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। জি, তার মানে হলো আমরা দর্শকদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আল্লাহ না করুন যদি কারো থাইরয়েডে ক্যান্সার ধরা পড়ে তাহলে সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বা জীবন শেষ হয়ে গেল এমন কোনো কিছু ভাবার কারণ নেই। সুনির্দিষ্ট চিকিৎসা নিলে এটার ফেট খুবই ভালো, 90 থেকে 99% ক্ষেত্রে 10 বছরের বেশি এটা ধরা পড়ার পরও একদম মানুষ সম্পূর্ণ ভালো থাকে, সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন যাপন করতে পারে। দর্শক, আমরা খুবই আশাব্যঞ্জক এবং চিকিৎসা বিজ্ঞানের যে অগ্রসর চিকিৎসা পদ্ধতি এসেছে সবগুলো যদি সমন্বয় করতে পারি তাহলে অবশ্যই ক্যান্সারকেও জয় করা সম্ভব ইনশাআল্লাহ। তো আমরা আসলে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম। থাইরয়েড অপারেশন করার ক্ষেত্রে অপারেশনের প্রয়োজনও আপনি বলেছেন, যে এক্ষেত্রে আমরা একটু জানতে চাই যে অপারেশনের পরে রোগীকে বিশেষ কোনো ধরনের সতর্কতা অবলম্বন করে বাকি জীবন চালাতে হয় কিনা, এবং আপনি একটি ওষুধের কথা বলেছেন, এর পাশাপাশি আর কোনো সতর্কতা অবলম্বন করতে হয় কিনা? যদি কোনো কারণে থাইরয়েড, যেমন যে সুনির্দিষ্ট কারণে যদি আপনার কোনো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার বা সন্দেহজনক ক্যান্সার অথবা এমন বড় থাইরয়েড গ্রন্থি হয়েছে যেটা আপনার গলায় চাপ প্রয়োগ করে শ্বাসকষ্টের সমস্যা করতে পারে, অথবা খুব ইয়াং পেশেন্টের ক্ষেত্রে অনেক আছে না যে ধরেন তার মিডিয়া ব্যক্তিত্ব বা আদার কিছু যেখানে কসমেটিক পারপাসটাও একটা বড় ফ্যাক্টর, এমন কিছু ক্ষেত্রেও আমরা অপারেশন ইন্ডিকেশন আছে। তো যে কোনো কারণেই অপারেশন করা হোক না কেন, অপারেশনের পর যেহেতু আপনার গ্ল্যান্ডটা নেই, ওই গ্ল্যান্ড থেকে তো আপনার হরমোন তৈরি হচ্ছে না, সুতরাং আপনাকে লাইফ লং থাইরয়েড হরমোনের এই রিপ্লেসমেন্ট ওষুধের মাধ্যমে নিতে হবে। এবং থাইরয়েড অপারেশনের ক্ষেত্রে অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে প্যারাথাইরয়েড নামে আরেকটা গ্রন্থি, যেটা অনেক সময় অপারেশনের সময় কোনোভাবে ড্যামেজ হতে পারে ওইটা, এবং খুব ছোট, যেটা অনেক ক্ষেত্রে চিহ্নিত করা যায় না, অনেক সময় এটাও কাটা পড়তে পারে। সেক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হতে পারে, হাত পা বেঁকে আসা, মুখ বেঁকে আসা, এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। এই ধরনের কোনো লক্ষণ হচ্ছে কিনা সেটা দিকে খেয়াল রাখতে হবে। যদি এই ধরনের কোনো লক্ষণ দেখা দেয় বা থাইরয়েড টিউমার অপারেশনের পরে কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় তাহলে দ্রুত এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গর্ভাবস্থায় বা শিশুদের ক্ষেত্রে বয়স ভেদে এই থাইরয়েডের রোগের বিশেষ কোনো গুরুত্ব রয়েছে কিনা? অবশ্যই
ডেফিনেটলি আমরা যেমন যদি গর্ভাবস্থার কথা প্রথমে বলি যে আমরা অনেকেরই একটা ধারণা না যে আমরা মানে গর্ভাবস্থায় অনেক ধরনের ওষুধই আমরা যেগুলি খাই অন্য সময় খাই, গর্ভাবস্থায় সেটা খাওয়া যায় না, বা গর্ভাবস্থায় সেই ওষুধগুলি আমরা বন্ধ করে দেই। ঠিক আছে, একমাত্র থাইরয়েডের ঔষধ যেটা গর্ভাবস্থায় বন্ধ করা তো যাবেই না, বরঞ্চ গর্ভাবস্থার আগে আপনি যেই ডোজে খেতেন তার চেয়ে বেশি পরিমাণে খেতে হবে। কারণ গর্ভাবস্থায় প্রথম 3 মাস বাচ্চা নিজে থেকে থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, কিন্তু বাচ্চার শরীরের গ্রোথ এবং ব্রেইনের গ্রোথে, বিশেষ করে ব্রেইনের গ্রোথের জন্য থাইরয়েড হরমোন খুবই প্রয়োজনীয়। এই সময় মায়ের শরীর থেকেই সে থাইরয়েড মানে হরমোনটা পেয়ে থাকে। সুতরাং এই সময় মাকে বরঞ্চ বেশি ডোজে থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বেশি ডোজে লেভোথাইরোক্সিন ওষুধ খেতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে কি যারা হাইপোথাইরয়েডিজমের রোগী তারা যখন গর্ভবতী হবেন বা সন্তান গ্রহণের পরিকল্পনা করবেন তার আগে একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শক্রমে ওষুধটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। যদি হঠাৎ করে প্রেগনেন্সি হয়ে যায় যেটা আগে বুঝতে পারিনি, তাহলে অন্তত সপ্তাহে 2 দিন যেই ওষুধ খাচ্ছেন যেই নিয়মে, মানে সপ্তাহে 2 দিন অন্তত ওষুধ ডাবল করে খেয়ে যত দ্রুত সম্ভব এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শে মানে হরমোন চেক করে ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। জি, শিশুদের ক্ষেত্রে আপনি কিছু বলবেন? শিশুদের ক্ষেত্রে আমরা বলবো যে এটা খুবই ভাইটাল যে একদম জন্মের পর শিশুদের কনজেনিটাল যেটা হাইপোথাইরয়েডিজম হয়, দেখা যায় যে বাচ্চার গ্রোথ, বাচ্চা ঠিকমতো কান্না করছে না, বাচ্চার খেতে অসুবিধা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে জিহ্বাটা বড় হচ্ছে বা পেটটা বড় হয়েছে, এই ধরনের কিছু লক্ষণ দেখা দেয়। এগুলি দেখা দিলে দ্রুত মানে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাদের যাদের যে বাচ্চাগুলির মায়েদের গর্ভাবস্থায় থাইরয়েডজনিত সমস্যা ছিল, তাদের বাচ্চাগুলো যাদের জন্মের পরপরই থাইরয়েডের মানে সমস্যা আছে কিনা 72 ঘন্টার মধ্যে এটা পরীক্ষা করে ফেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি, যদি ছোট বাচ্চাদের থাইরয়েডের সমস্যা থাকে এবং আপনি হাইপোথাইরয়েডিজম যদি চিকিৎসা না করতে পারেন শুরুর দিকে, তাহলে বুদ্ধিবৃদ্ধি যে বিকাশ সেটা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে পারে এবং বাচ্চার মানে বুদ্ধিহীনতা বা এই ধরনের সমস্যায় মানে পড়তে পারে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে কোনো লক্ষণ দেখা দিলেই এবং সকল ধরনের থাইরয়েড জনিত যাদের যে সমস্ত মায়েদের থাইরয়েড সমস্যা আছে, বাচ্চা হওয়ার পরপরই ডাক্তার দেখে থাইরয়েডের টেস্ট করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাই যে থাইরয়েড জনিত সমস্যা, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এই সমস্যা যদি কারো সাইলেন্টলি থাকে অথবা তিনি লক্ষণগুলো বুঝতে পারেন, আমি আগেও বলেছি যে আর্থসামাজিক কিংবা সচেতনতার অভাবের কারণে যদি কেউ চিকিৎসা নিতে বিলম্ব করেন অথবা অবহেলা করেন, তাহলে এর পরিণতি বা জটিলতা কি কি হতে পারে? আচ্ছা, এটা খুবই ভালো বলেছেন। হাইপোথাইরয়েডিজমের যেমন আমরা যে লক্ষণগুলি বললাম, এই যেমন আপনার ওজন বেড়ে গেলে সেটার থেকে আপনার ওজন বৃদ্ধিজনিত যে অন্যান্য সমস্যা, যেমন যাদের থাইরয়েড সমস্যা থাকে এদের অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তাদের ওজন বেড়ে গেলে ওজন বেড়ে যাওয়ার জন্য হার্টের প্রবলেম হতে পারে, হার্টের সাইজ বড় হয়ে যাওয়া, হাই প্রেশার ডেভেলপ করার চান্স থাকতে পারে। ওজন বৃদ্ধিজনিত যে এই সমস্যাগুলি যেমন হাঁটু ব্যথা, আদার যে সমস্যা, এইগুলি হতে পারে। আপনার হৃদরোগজনিত সমস্যার মানে সম্ভাবনা বেড়ে যায় এবং দেখা গেল যে সমস্ত মায়েরা বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন মানে ঠিকমতো না থাকলে বাচ্চা হতে সমস্যা হতে পারে। এমনকি বয়স্কদের ক্ষেত্রে যদি থাইরয়েড এটা অবহেলা করে চিকিৎসা ঠিকমতো না নেয়, তাহলে তাদের ক্ষেত্রে মানে হার্টের সমস্যাজনিত ঝুঁকি, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত রোগ এবং এমনকি ডিমেনশিয়া বা এই যে ভুলে যাওয়া জনিত রোগের কারণে এগুলি নানান ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে আসলে। জি, তার মানে হচ্ছে সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করাটাই সুস্থ সুন্দর কর্মক্ষম জীবনের জন্য জরুরি। জি জি জি, অনেক ধন্যবাদ। হাইপার থাইরয়েড যাদের হয়েছে, আমরা এটা নিয়ে আপনার কাছ থেকে একটু শেষ কথাটা শুনতে চাই যে হাইপার থাইরয়েডিজম যদি কারো হয়ে যায় এবং আপনি বলেছেন যে এটা চিকিৎসায় ভালো করা সম্ভব, এটার ক্ষেত্রে কি আপনি কিছু বিশেষ কিছু বলবেন কিনা, যে এর ঔষধ আসলে কতদিন কন্টিনিউ করতে হয়? আচ্ছা, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে 3টা মডালিটি আসলে ট্রিটমেন্ট, একটা হলো মুখের ওষুধ, আর হলো সার্জারি এবং রেডিওআয়োডিন ক্ষেত্রে। মুখের ওষুধগুলি সাধারণত রোগীর কন্ডিশন ভেদে 1.5 থেকে 2 বছর পর্যন্ত খাওয়া লাগতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে 1.5 থেকে 2 বছর পরে হরমোন স্বাভাবিক হলে এটা আমরা অ্যান্টিবডি টাইটার করে দেখি যেটা ভালো আছে কিনা, সেক্ষেত্রে আমরা অফ করে দিতে পারি এবং 80% ক্ষেত্রে এটা আর পরবর্তীতে হয়তো ওষুধ লাগে না। কিন্তু 20% ক্ষেত্রে এটা আবার রিকারেন্স হতে পারে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে এটা ওষুধ ছেড়ে দেওয়ার পর আবার হরমোন বেড়ে যেতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে বিকল্প মানে পদ্ধতি, যেমন কিছু ক্ষেত্রে ওষুধটাই আরও দীর্ঘদিন কন্টিনিউ করা, এটাও একটা অপশন বাইরের দেশে এখন জনপ্রিয়। আরেকটা হলো যে
রেডিও আয়োডিন ক্যাপসুল, যেটা একটা ক্যাপসুলের মাধ্যমে ওষুধ খাইয়ে দেওয়া হয়, এবং এটা আপনার মানে হাইপারথাইরয়েডের যে গ্ল্যান্ডগুলি অতিরিক্ত হরমোন তৈরি করে সেটাকে ট্র্যাপ করে, এটাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, এবং এটা প্রায় পার্মানেন্ট কিওর হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে পার্মানেন্ট কিওর হয়ে যায়, এটা খুবই মানে ভালো চিকিৎসা। আর সুনির্দিষ্ট যে সমস্ত ক্ষেত্রে ইন্ডিকেশন আছে যেখানে সার্জারি না করলেই হবে না, সে সমস্ত ক্ষেত্রে সার্জারি করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ পরামর্শ বা বার্তা আমরা জানতে চাই। থাইরয়েড সুস্থ রাখবার জন্য খাদ্যাভ্যাস, আয়োডিনযুক্ত লবণ, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা, ফলো আপ, এই সার্বিক বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে থাইরয়েড সুস্থ রাখতে আপনার পরামর্শ কী? থ্যাংক ইউ। আসলে ঠিক বলেছেন যে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো থাইরয়েড রোগ হওয়ার আগেই থাইরয়েড রোগকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, এটা থেকে বেঁচে থাকতে পারি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং থাইরয়েডকে সুস্থ রাখতে আমরা যদি বলি যে আমাদের খাদ্যাভ্যাস, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন সুষম খাবার, আমরা যে সমস্ত ভিটামিন মিনারেলস সমৃদ্ধ খাবার, আমরা কোনো মানে স্পেসিফিক ডায়েট আসলে আছে এরকম কোনো ব্যাপার নেই। আপনি যে কোনো সুষম খাবার, যেটা ন্যাচারাল খাবার, এই সমস্ত খাবার যদি আপনি খান, আমরা ফাস্টফুড বা প্রসেসড খাবার যেগুলি আমরা ইদানিং খুব বেশি খাই, এই সমস্ত খাবার থেকে দূরে থাকুন, স্বাভাবিক খাওয়া দাওয়া করুন, নিয়মিত শরীরচর্চা করুন, আপনি স্ট্রেস মুক্ত থাকুন, ঠিকমতো ঘুমান, পর্যাপ্ত হাইড্রেশন মেনটেন করুন, আয়োডিনযুক্ত লবণ খান, এবং একটা সুনির্দিষ্ট বয়স, আপনার বয়স যদি 35 বা তার বেশি হয়, কোনো লক্ষণ না থাকলেও থাইরয়েডের একটা রুটিন পরীক্ষা করুন, এবং হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডের আমরা যে লক্ষণগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলি যদি আপনার দেখা দেয়, তাহলে বিলম্ব না করে দ্রুত একজন এন্ডোক্রাইনিস্টের পরামর্শ নিয়ে পরীক্ষা করুন। এখন সরকারি জায়গাগুলিতে আপনি জেনে খুশি হবেন, সরকারি সকল হাসপাতালগুলিতে খুবই কম মূল্যে থাইরয়েডের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলি করা যায়, এবং এটা সারা দেশেই এখন সম্ভব। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করার আগে একটি প্রশ্ন আমাদের ফেসবুকে এসেছে, আমরা সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা মনোযোগ সহকারে এই সময়ে আমাদের এই অনুষ্ঠান দেখলেন। আশা করি গুরুত্বপূর্ণ পরামর্শ, উপদেশ আপনারা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে পেয়েছেন এবং উপকৃত হচ্ছেন। আমাদের দর্শক যারা আমাদেরকে যুক্ত হয়েছেন, কমেন্ট করেছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একজন দর্শক বাড়ি রহমান, তিনি প্রশ্ন করেছেন একটি। আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। তিনি বলছেন সময় উপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ। দর্শক, আপনাকেও ধন্যবাদ এটি দেখার জন্য। তিনি প্রশ্ন করছেন, আমার প্রশ্ন হলো, প্রাথমিক পর্যায়ে থাইরয়েডের সমস্যা শনাক্ত করতে আমাদের কোন কোন উপসর্গের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত? যদি আপনি বলেছেন, তারপরে আমরা সংক্ষেপে আরেকবার শুনবো। এবং ঔষধ ছাড়াও শুধুমাত্র খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন এনে এটি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব? আচ্ছা, খুব ভালো কোশ্চেন করেছেন। যে আমরা যেটা বললাম যে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম, ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, আপনার যদি দেখা যায় যে শরীর হাত পা কাঁপা, বুক ধরফর করা, অস্থির হওয়া, অথবা অনিয়মিত মাসিক, আপনার বিষণ্ণতা, সকল কাজে কর্মে যেটা আমাদের অনীহা তৈরি হয়, সারাক্ষণ একটা দুর্বলতা কাজ করে, এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনি থাইরয়েডের পরীক্ষা করে একজন এন্ডোক্রাইনিস্টের পরামর্শ নেবেন, এবং থাইরয়েডের পরীক্ষা করে সুনির্দিষ্ট চিকিৎসা নিতে হবে। আর যেটা আমরা বললাম যে থাইরয়েডের আপনার কোন ধরনের রোগ হয়েছে সেটার উপর ডিপেন্ড করে চিকিৎসাগুলি অলরেডি আমরা আলোচনা করেছি। যে ধরনের চিকিৎসা পদ্ধতি আপনি নেন না কেন, আপনাকে ভালো একটা ডায়েট, যেমন সুষম খাবার, প্রসেসড প্যাকেট জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, এই সমস্ত খাবার পরিহার করা, এবং যেটা বললাম যে প্রতিদিন অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুম, মানসিক স্ট্রেস কমানো, এনভায়রনমেন্টাল পলিউশন বা পলিউশন থেকে দূরে থাকা, এইগুলিও থাইরয়েডের ক্ষেত্রে মানে ভূমিকা রাখতে পারে। তবে যদি অটোইমিউন ডিজিজ বা হাইপোথাইরয়েডিজম হয়, চিকিৎসকের পরামর্শ ব্যতীত শুধু ডায়েট বা ট্র্যাডিশনাল কোনো কোথাও অনেকে মানুষের মানে 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 না জানাকে পুঁজি করে কিছু ক্ষেত্রে বিভিন্ন সাপ্লিমেন্ট বিক্রি করে, যে থাইরয়েডটা খেলে আর থাইরয়েড ওষুধ খেতে হবে না, এইটা থেকে দূরে থাকতে হবে। এই ধরনের সাপ্লিমেন্টের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই ধরনের সাপ্লিমেন্টের মধ্যে থাইরয়েডের ঔষধ ডোজ না মানে জেনেই এটা বিভিন্নভাবে ওখানে মিশিয়ে ব্যবহার করে থাকে, যেটা
আপনার ওভারডোজ বা আন্ডারডোজের জটিলতা হতে পারে। সুতরাং আপনি একটা সুস্থ লাইফস্টাইল মেনটেন করেন, তাহলে থাইরয়েড অনেক ক্ষেত্রে ভালো থাকবে, সাথে আপনাকে সুনির্দিষ্ট কারণ অনুযায়ী ওষুধ এবং চিকিৎসকের ফলো আপে থাকতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক, আশা করি এখান থেকে চমৎকার পরামর্শের আপনার উত্তর পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আপনাকেও ব্যস্ততার ধন্যবাদ, মধ্যে সময় দেওয়ার জন্য। দর্শকদের সবাইকেও ধন্যবাদ সময় নিয়ে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আর আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ আন্তরিকতা সহকারে সময় নিয়ে দেখার জন্য। এই অনুষ্ঠানটি আপনাদের জন্যই। আশা করি আজকের আলোচনার এই তথ্যবহুল আলোচনা এবং গুরুত্বপূর্ণ সুন্দর পরামর্শগুলো আপনাদের থাইরয়েডকে সুন্দর রাখবার জন্য, থাইরয়েড রোগ মুক্ত একটি সুন্দর, সুস্থ, কর্মক্ষম, আনন্দময় জীবন গঠনের জন্য আজকের এই প্রোগ্রামের আলোচনাগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আবারও যুক্ত হব আগামী পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।